রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি জানালেন রেলমন্ত্রী। করোনাকালে অর্ধেক যাত্রী ও স্বাস্থ্যবিধি মেনে ট্রেন সচল রাখার ঘোষণা। স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ নিয়ে সিদ্ধান্ত এখনো পৌঁছেনি আইন মন্ত্রণালয়ে, জানালেন আইনমন্ত্রী। এনআইডি কার্ড জালিয়াতির দায়ে জেকেজির সাবরিনার বিরুদ্ধে নির্বাচন কমিশনের মামলা, পাপিয়া দম্পতির বিরুদ্ধে অস্ত্র মামলায় সাক্ষ্য গ্রহণ। 20 বছরে হাজার কোটি টাকার মালিক চতুর্থ শ্রেণীর কর্মচারী আফজাল। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া স্বাস্থ্য খাতের দুর্নীতি রোধ সম্ভব নয়, মত বিশেষজ্ঞদের। যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছেছে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সিআর দত্তের মরদেহ। কাল সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। বিশ্বে দৈনিক আক্রান্ত কিছুটা কমলেও ভারতে পরপর দুদিন সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। দ্বিতীয় দফা সংক্রমণের আতঙ্কে স্পেনের নাগরিকরা। এবং বার্সার সঙ্গে বেড়েই চলছে মেসির দূরত্ব। প্রাক মৌসুম অনুশীলনেও যোগ দেননি আর্জেন্টাইন সুপারস্টার। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত দিনের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। রেলের ভাড়া বৃদ্ধির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ সকালে রেল ভবনে এক ব্রিফিংয়ে তিনি জানান, করোনাকালে অর্ধেক যাত্রী নিয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে ট্রেন সচল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানান, রেলের ভাড়া বৃদ্ধির বিষয়ে দেয়া প্রস্তাবনা নিয়ে কাজ চলছে। পর্যায়ে গেছে, কিন্তু রেল আমরা এখন পর্যন্ত সেই সিদ্ধান্ত গ্রহণ করি নাই। এটা পরবর্তীকালে আপনাদের মতামত এবং আমাদের সরকারের এবং আমাদের স্বাস্থ্য বিভাগ তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে চিন্তাভাবনা, সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করব। কিন্তু এখন পর্যন্ত আমরা অর্ধেক টিকিটেই বিক্রি করছি। সোশ্যাল ডিস্টেন্সিং, স্যানিটাইজেশন, মাস্ক পরা, এই যে নির্দেশনাগুলো, সেগুলো মেনেই কিন্তু আমরা চেষ্টা করছি। যদিও এটা আমাদের যারা যাত্রী হয়ে ট্রেনে উঠছে তাদেরও দায়িত্ব আছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা এবং আবেদনে কি আছে দেখে মুক্তির বিষয়টি বিবেচনা করা হবে, এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানিয়েছেন, খালেদা জিয়ার পরিবারের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনও আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছায়নি। তিনি বলেন, খালেদা জিয়ার জামিনে নেই, পরিবারের আবেদনের ভিত্তিতে তার সাজা স্থগিত করে 6 মাসের জন্য মুক্তি দেওয়া হয়েছিল। আইনমন্ত্রী জানান, এর আগে মানবিক কারণে পরিবারের আবেদনের ভিত্তিতে প্রধানমন্ত্রী তার সাজা স্থগিত করেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছেন যে তিনি একটি দরখাস্ত পেয়েছেন যে যেহেতু আগামী সেপ্টেম্বরের 24 তারিখ এই 6 মাস শেষ হয়ে যাবে, তারা সেটার এক্সটেনশন চেয়েছে। তিনি আমার কাছে পাঠিয়েছেন। এটা এখনো আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছায় নাই। পৌঁছালে আমরা বিবেচনা করব। দ্বৈত ভোটার হয়ে একাধিক জাতীয় পরিচয়পত্র নেওয়ার অভিযোগে মামলা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বরখাস্ত চিকিৎসক ডক্টর সাবরিনা শারমিন ওরফে সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে। জেকেজি হেলথ কেয়ারের জালিয়াতির মামলায় এখন কারাগারে আছেন তিনি। গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া বাদী হয়ে রাজধানীর বাড্ডা থানায় সাবরিনার বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন। নির্বাচন অফিসার জানান, মিথ্যা তথ্য দিয়ে দ্বৈত ভোটার হয়ে এবং একাধিক জাতীয় পরিচয়পত্র নিয়ে আইন অনুযায়ী অপরাধ করেছেন সাবরিনা। তার 2টি এনআইডির তথ্য তুলে ধরে বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে মামলায়। 2010 সালের জাতীয় পরিচয় নিবন্ধন আইনের 14-15 ধারায় এই মামলা দায়ের করা হয়েছে। 14 ধারায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড এবং 20,000 টাকা অর্থদণ্ডের বিধান আছে। আর 15 ধারায় একাধিক জাতীয় পরিচয়পত্র নেওয়ার অভিযোগ প্রমাণিত হলেও একই শাস্তি হতে পারে। অস্ত্র আইনে দায়ের করা মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গত 23 আগস্ট আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে দিয়ে সাক্ষ্য গ্রহণের এই দিন ধার্য করেন ঢাকা মহানগর দায়রা জজ কেম ইমরুল কায়েসের আদালত। গত 29 জুন ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের উপপরিদর্শক আরিফুজ্জামান শেরে বাংলা নগর থানার অস্ত্র আইনে করা মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
সেখানে 12 জনকে সাক্ষী করা হয়। এর আগে গত 24 ফেব্রুয়ারি শেরেবাংলা নগর থানার অস্ত্র মামলায় পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে 5 দিন করে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। স্বাস্থ্য অধিদপ্তরে 4র্থ শ্রেণীর কর্মচারী থেকে 20 বছরে 1000 কোটি টাকার মালিক আফজাল। বেশ কিছুদিন পালিয়ে থাকার পর স্বাস্থ্য দুর্নীতির এই বরপুত্র এখন কারাগারে। দুর্নীতি দমন কমিশন এবং অন্যান্য সংস্থার তদন্তে উঠে আসে তার অঢেল অবৈধ সম্পদের তথ্য। উত্তরার 13 নম্বর সেক্টরে 11 নম্বর রোডে 4টি বিলাসবহুল বাড়ি, সারা দেশে অর্ধশতাধিক প্লট ও বাড়ি, 3টি জাহাজ, ইট ভাটা সহ সবই করেছেন নামে বেনামে। অস্ট্রেলিয়া এবং আমেরিকাতেও কিনেছেন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। বাকিটা দেখুন ফখরুল ইসলামের রিপোর্টে। ফরিদপুরে চোখ ধাঁধানো এই আলিশান বাড়ি দুটির মালিক স্বাস্থ্য অধিদপ্তরের 4র্থ শ্রেণীর কর্মকর্তা আফজাল। 1993 সালে মেডিকেল উন্নয়ন প্রকল্প সমন্বয়কারীর ক্যাশিয়ার হিসেবে অস্থায়ী চাকরি দিয়ে শুরু। এরপর উচ্চ মাধ্যমিক পাশ আফজাল চাকরি স্থায়ী করেন স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল এডুকেশন শাখায় এসে। স্ত্রী রুবিনাও ছিলেন একই দপ্তরের স্টেনোগ্রাফার। 20 বছরে 1200 টাকা থেকে সর্বসাকুল্যে 24,000 টাকায় শেষ করেন চাকরি। কিন্তু 4র্থ শ্রেণীর পদ পুঁজি করেই বাগিয়ে নিয়েছেন শত শত কোটি টাকার ঠিকাদারি। রহমান ট্রেড ইন্টারন্যাশনাল নামে প্রতিষ্ঠান খুলে কখনো কাজ করেছেন নিজে, কখনো অন্যকে দিয়ে। স্বাস্থ্য খাতে বদলি ও নিয়োগ বাণিজ্যের হোতা ছিলেন এই আফজাল। আফজালের মতো একজন নিম্নপদস্থ কর্মচারী এবং তার ওয়াইফ যদি শত শত কোটি টাকার মালিক হয়, তাহলে তো এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। এই কর্মচারীর পিছনে নিশ্চয়ই যদি কেউ গডফাদার না থাকে, তার পক্ষে একা এত কিছু করা সম্ভব না। দুর্নীতির মাধ্যমে স্বাস্থ্য খাতে লুটপাটকারী আফজালের সম্পদে ভড়কে যাবে যে কেউ। উত্তরা 13 নং সেক্টরের 11 নং রোডে 4টি বাড়ি ও প্লট, মিরপুর কালশি, মেরুলবাড্ডা, দক্ষিণ খান ও মানিক দিতে বাড়ি। রাজধানীর গুলশান, বনানী ও বাড়িধারা এলাকায় বাবা মা ভাই বোনের নামে 20টি প্লট। সারা দেশে আরও অর্ধশতাধিক প্লট ও বাড়ি কিনেছেন। ফরিদপুর শহরের আবাসিক এলাকায় 2টি ফ্ল্যাট, ফরিদপুর ডিগ্রির চরে ইটভাটা ও 3টি জাহাজও কিনেছেন আফজাল। মালয়েশিয়ায় 2 একর জমি, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডায় রয়েছে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। চড়তেন লেক্সাস সহ বিলাসবহুল গাড়িতে। এটি একটা বলবো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর সাথে অনেক আরো বেশি রুই কাতলা জড়িত, যাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে না পারলে অর্থহীন হবে। দেশ জুড়ে নানা আলোচনা সমালোচনার পর আত্মগোপনে থাকা আফজাল গেল 26 আগস্ট আত্মসমর্পণ করলে কারাগারে পাঠায় আদালত। তদন্তের পরে দেখা যাবে তার আরো কি আছে। তদন্তে অনেক কিছু বেরিয়ে আসছে এবং আমার মনে হচ্ছে আরো অনেক বেশি বেরিয়ে আসবে। এরই মধ্যে আফজাল দম্পতির উত্তরা, ফরিদপুর ও খুলনার বাড়ি ও প্লট ক্রয় করেছে দুর্নীতি দমন কমিশন। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। করোনা থেকে ঘুরে দাঁড়াতে সরকার ও বিরোধী দলের মধ্যে রেষারেষির বদলে একাত্মতা চান রাজনীতি বিশ্লেষক সৈয়দ আবুল মকসুদ। তবে লাগাম টানতে হবে দুর্নীতির, আর তাই রাজনীতিকদের সদিচ্ছার পাশাপাশি দুদককে শক্তিশালী ভূমিকা রাখতে হবে বলে মনে করেন এই কলামিস্ট। আরও জানাচ্ছেন তানজির মেহেদী। করোনা মহামারীতে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি, আক্রান্ত বাংলাদেশও। ঘুরে দাঁড়াতে আছে সরকারের নানা উদ্যোগ। তবে রাজনীতি বিশ্লেষক সৈয়দ আবুল মকসুদ মনে করেন, সংকট মোকাবিলায় ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা উচিত। বিরোধী দল হলেই সরকারকে অনবরত সমালোচনা এবং গালিগালাজ করতে থাকবে, এটাও ঠিক নেই। আর সরকারের দিক থেকে যেটা দরকার সেটা হলো তাদেরকে সম্মানের সঙ্গে সরকারি কাজে যুক্ত করা এবং তাদেরকে অবহেলা না করা। সকলে মিলেই যদি চেষ্টা করা যায়, সকলের মাথা থেকে যদি ভালো ভালো বুদ্ধি বের হয়, তাহলে আমার মনে হয় এই সংকট উত্তরণ এটা মানে কোনো কঠিন ব্যাপার হবে। স্বাস্থ্য ও ব্যাংক খাত সহ জনপ্রতিনিধিদের অনিয়ম সামনে আসছে উদাহরণ হিসেবে। আর তাই ঘুরে দাঁড়ানোর এই লড়াইয়ে দুর্নীতিকে বড় বাধা হিসেবে দেখছেন এই বিশ্লেষক। উচ্চ পর্যায়ের আশকারা ছাড়া যোগাযোগ আছে, তাদের কাছ থেকে পৃষ্ঠপোষকতা ছাড়া নিচের দিকের মানুষ দুর্নীতি করতে পারে না। সেই সব দুর্নীতিগুলি যদি সুষ্ঠুভাবে এবং কঠোরভাবে দুদক ব্যবস্থা নিত তার বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, তাহলে অবস্থার কিছুটা উন্নতি হতো।
দুর্নীতি দমনে রাজনীতিবিদদের সদিচ্ছা আর নাগরিক সমাজের সচেতনতার বিকল্প নেই বলেও অভিমত তার। দুর্নীতি সঙ্গে জড়িত রাজনীতিবিদরাই, এবং সেই রাজনীতিবিদরাই দুর্নীতি থেকে দেশকে উদ্ধার করতে পারে। কিন্তু এখন যে অবস্থা হয়েছে যে শুধুমাত্র রাজনীতিবিদদের দ্বারা এই অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। তাহলে করণীয় হলো যে নাগরিক সমাজের যদি খুব শক্ত অবস্থান থাকে, পাশাপাশি কার্যকর গণতন্ত্র আর জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে বলে মনে করেন সৈয়দ আবুল মকসুদ। গণতান্ত্রিক ব্যবস্থা থাকলে বিরোধী দলের যারা জনপ্রতিনিধি তারা অন্তত সরকারি দলের দুর্নীতিকে তারা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারেন। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিআর দত্তের মরদেহ রাখা হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে। এর আগে সকাল 8:30 নাগাদ যুক্তরাষ্ট্র থেকে মুক্তিযুদ্ধের এই বীর সেনানীর মরদেহ ঢাকায় পৌঁছে। এমিরেটসের একটি ফ্লাইটে মরদেহ শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছালে একমাত্র ছেলে চিরঞ্জীব দত্ত ও নিকট আত্মীয়রা সেটি গ্রহণ করেন। আগামীকাল মঙ্গলবার সকাল 7টার দিকে বনানী ডিওএইচএসের বাসায় নেওয়া হবে তার মরদেহ। ঘণ্টাখানেকের আনুষ্ঠানিকতা শেষে সকাল 8:30 নাগাদ মরদেহ নেওয়া হবে ঢাকেশ্বরী মন্দিরে। সেখানে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে। বীরোত্তম খেতাবে ভূষিত এই মুক্তি সেনাকে রাষ্ট্রীয় সম্মান জানানোর মধ্য দিয়ে শেষকৃত্য হবে রাজধানীর সবুজবাগের শ্মশান ঘাটে। গত 24 আগস্ট যুক্তরাষ্ট্র সময় রাত 11:30টায় ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিআর দত্ত। রেসপন্স ওয়াজ অ্যামেজিং। বাংলাদেশ গভর্নমেন্ট থেকে শুরু করে এভরিবডি, মানে সবাই কোঅর্ডিনেশন না হলে আজকে এটা সম্ভব হতো না। আমার বাবার শেষ কাজটা এখানে করা আমাদের খুব ইচ্ছা ছিল। আমরা বললাম যে যদিও আমেরিকা ছিল, উনি আমার না দেশে এসে ওনার শেষ কাজটা হবে রিগার্ডলেস, কারণ এটা করতেই হবে আর কি। যেই ফ্লাইটে আমি এসেছি ওই ফ্লাইটের নিচেই বাবা ছিল। সো ইট ওয়াজ ভেরি ভেরি হার্ট ব্রেকিং ফর মি। আমি নিয়ে গেলাম, আমি নিয়ে আসলাম, আমার পাশে বাবা ছিল না, বাবা নিচে কার্গোতে ছিল। ইট ওয়াজ ভেরি হার্ট ব্রেকিং। যে কোনো নির্বাচন এলেই নানা ধরনের উদ্ভট মন্তব্য করে বিএনপি এবং ভোটের ময়দানে হারার আগে হেরে বসে থাকে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিজ বাসভবন থেকে এক অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে তিনি আরও বলেন, জনগণ বিএনপির এসব বক্তব্য কখনোই গ্রহণ করে না। যারা পরাজিত হয় পরবর্তী নির্বাচনেও তারা পরাজিত হয়। বিএনপি আন্দোলন এবং নির্বাচন দুটোতেই পরাজিত এবং জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। এখন তারা বলছে সরকারের জনসমর্থন নেই। আন্দোলন এবং নির্বাচনে ব্যর্থ হয়ে জনগণ যাদের বারবার প্রত্যাখ্যান করে তাদের মুখে একথা সুবর্ণ, একথা মানায় না। যে কোনো নির্বাচন এলেই বিএনপি তারস্বরে চিৎকার শুরু করে, নির্বাচনে হারার আগেই তারা হেরে যায়। সংবাদের সময় হলো একটি বিরতির, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পরে আবারও স্বাগত, আপনারা দেখছেন দিনের সংবাদ। করোনা সংকট সত্ত্বেও রেমিটেন্স এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন মাইলফলক অতিক্রম করেছে বাংলাদেশ। গত সপ্তাহের শেষ দিন পর্যন্ত রিজার্ভের পরিমাণ ছিল $38.9 বিলিয়ন, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। আর একক মাস হিসেবে চলতি অর্থ বছরে প্রবাসী আয়ও গড়েছে রেকর্ড। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলছেন, প্রবাসী আয় নগদ 2% প্রণোদনার পাওয়ায় বৈধ পথে বাড়ছে রেমিটেন্স আদায়। এই ধারা টেকসই করতে প্রণোদনা ও নীতি সহায়তা অব্যাহত রাখার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। মহামারীর এই সময়ে বিশ্ব অর্থনীতি যখন বড় বিপর্যয়ে, তখন বাংলাদেশের অর্থনীতিতে ভিন্ন মাত্রা যোগ করেছে প্রবাসীদের পাঠানো অর্থ। ঈদ বা বড় কোনো উৎসব ছাড়াও নিয়মিত প্রবৃদ্ধি হচ্ছে প্রবাসী আয়ে। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, অর্থ বছরের প্রথম মাসে রেমিটেন্স এসেছে $2.6 বিলিয়ন, টাকার হিসাবে যা 21,000 কোটি টাকারও বেশি। দেশের ইতিহাসে একক মাস হিসেবে কখনো এত টাকা আসেনি রেমিটেন্স হিসাবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, প্রবাসীরা হুন্ডি বা বেআইনি পন্থা ছেড়ে বৈধ পথে টাকা পাঠানোর দিকে ঝুঁকছেন, ফলে রেমিটেন্সও বাড়ছে হু হু করে।
কারণ করছে যে গভর্নমেন্ট যে 2% যে প্রণোদনা দিয়েছে, এই 2% প্রণোদনা কিন্তু বিশাল একটা ইম্প্যাক্ট পড়েছে। রেমিটেন্স আনার ক্ষেত্রে ব্যাংকগুলো কিন্তু খুব তৎপর হয়ে গেছে। নতুন নতুন দেশে আবার যদি আমরা লোক পাঠাতে পারি, কর্মী পাঠাতে পারি, তাহলে আমাদের আশ্বস্ত হয়তো হবো যে আমরা এই ধারা ক্রমেই হয়তো বৃদ্ধি পেতে থাকবে। রেমিটেন্সের এই প্রবৃদ্ধির প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপরও, ফলে অন্য উচ্চতায় পৌঁছেছে রিজার্ভের পরিমাণ। 2016-17 অর্থ বছরে $33 বিলিয়ন রিজার্ভ, এরপর 2 বছর টানা কমলেও 2019-20 অর্থ বছর থেকেই তা বাড়তে থাকে। সবশেষ নতুন অর্থ বছরের গেল 27 আগস্ট পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় $39 বিলিয়ন। দেশের ইতিহাসে যা সর্বোচ্চ পরিমাণ। বিশ্লেষকরা বলছেন 2% প্রণোদনা অব্যাহত থাকলে বৈধ পথে রেমিটেন্স আগামীতে আরও বাড়তে পারে। এটার একটা কারণ হলো যে আপনার প্রবাসীরা যারা ওখানে চাকরির ঝুঁকিতে আছে, তারা হয়তো ভেবেছে যে আমরা তাড়াতাড়ি অর্থ পাঠিয়ে দিই, এবং সেই অর্থগুলো তারা দ্রুত পাঠিয়ে দিচ্ছে। তো আপনার ফরেন এক্সচেঞ্জ রেটটা একটু বেড়েছে, আবার সরকার একটা বোনাস দিচ্ছে এটার উপরে। আমাদের অর্থনীতির জন্য একটা বিশেষ ইতিবাচক দিক, এবং এই ইতিবাচক দিকটা অব্যাহত রাখার জন্য কূটনৈতিক তৎপরতা যেমন লাগবে, পাশাপাশি প্রবাসে যারা যাচ্ছেন তাদের দক্ষতা বৃদ্ধি প্রকারান্তরে সেটি কিন্তু অর্থনীতির জন্য মঙ্গলজনকই হবে। এরই মধ্যে অর্থমন্ত্রী জানিয়েছেন চলতি অর্থবছরে প্রবাসী আয় বাড়াতে $3 থেকে $5 বিলিয়ন বাড়তি অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের আমিন জুট মিল এলাকায় রেলওয়ের দখল হওয়া জমি উদ্ধারে অভিযান চালাচ্ছে রেল বিভাগ। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, অভিযানে আসলে কোন ধরনের স্থাপনা মূলত উচ্ছেদ করা হচ্ছে, আর কতটুকু উদ্ধার করা সম্ভব হয়েছে? ধন্যবাদ অত্তি, আপনি যথার্থই বলছেন। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। আপনি অবশ্যই আমার পেছনের দিকে দেখলেই বুঝতে পারছেন, কিন্তু অনেক জায়গা বলতে আসলে যে রেলওয়ে জায়গাগুলো কিন্তু এইভাবে কিন্তু দখল করে, কিন্তু দখলদাররা বিভিন্নভাবে ঘর তুলে কিন্তু তারা ভাড়া দিয়ে বাণিজ্য করছেন দীর্ঘদিন ধরে। কিন্তু আপনি জানেন যে দখল যার জায়গা তার, এইভাবে কিন্তু আসলে চলছে দখল বাণিজ্য। কিন্তু এবার কিন্তু রেল কর্তৃপক্ষ কিছুদিন আগেও কিন্তু আমরা দেখেছি তারা অভিযান শুরু করেছেন। করোনার কারণে তাদের অভিযান কিন্তু উচ্ছেদ অভিযান খুব একটা এই বন্ধ থাকলেও এখন আজকে থেকে তারা কিন্তু উচ্ছেদ অভিযান তারা শুরু করেছেন। আমি একটু কথা বলতে চাই, আমার পাশেই আছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। আমি একটু জানতে চাই, রেলওয়ের জায়গা এইভাবে কিন্তু দখলে আছে অনেক দিন ধরে, যারা দখল করে কিন্তু আসলে ঘর ভাড়া দিচ্ছে, তাদের তালিকা কি তৈরি হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথমে বলতে চাই যে এই রেলওয়ের জায়গাগুলো আপনার অনেকেই আপনার দখল করে আছে, বিশেষ করে একটা সিন্ডিকেট কাজ করছে এখানে, তো আমরা জানতে পেরেছি। তো ডেফিনেটলি আমরা এই সিন্ডিকেটে কারা কারা আসলে জড়িত রয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব, এবং আমরা আসলে তাদের তালিকা আমরা করতেছি কারা কারা এর সাথে জড়িত রয়েছে। আরেকটা বিষয় আপনাকে বলতে চাই যে আসলে এই যে রেলওয়ের আশেপাশে কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে অনেকে আপনার বসবাস করছে অবৈধভাবে। তো এখানে আপনার জীবন আসলে ঝুঁকিপূর্ণ রয়েছে, তো সেই জন্য আমরা এখানে আপনার উচ্ছেদ করতে আসছি আর কি। ধন্যবাদ। ভূসম্পদ কর্মকর্তা আছেন, আমি একটু জানতে চাই, রেলওয়ের এরকম বিভিন্ন জায়গায় পড়ে আছে, সেদিকে কি নজর থাকবে কিনা? হ্যাঁ, আমাদের অবশ্যই নজর রয়েছে। আমরা এই সাম্প্রতিক সময়ে গ্যাংকার এবং ট্রলিযোগে আমরা ভিজিট করছি রেল লাইনগুলো। এই রেল লাইনের উপপাশে যত স্থাপনা আমাদের চোখে পড়ছে অবৈধ, সবগুলো তালিকা আমরা করছি এবং আমরা শিডিউল করছি যেন এগুলো আমরা সময়ে সময়ে সবগুলো উচ্ছেদ করতে পারি। ধন্যবাদ। অতি আপনি অবশ্যই দেখতে পেলেন, কিন্তু তারা এই পর্যন্ত 1.5 একর জায়গা তারা উদ্ধার করেছে বলে আমাদেরকে বলছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে অতির কাছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। করোনা বিশ্বজুড়ে গেল 24 ঘন্টায় পূর্বদিনের চেয়ে আক্রান্ত এবং প্রাণহানির সংখ্যা কমলেও পরপর দুদিন সর্বোচ্চ সংক্রমণে পূর্বের সব রেকর্ড ভেঙে ফেলেছে ভারত। একদিনে আক্রান্ত হয়েছে ৭৯,৪৫৭ জন। দ্বিতীয় দফায় ভাইরাস সংক্রমণের ব্যাপারে আতঙ্কের মধ্যে দিন পার করছে স্পেনের নাগরিকরা। এদিকে হংকংয়ে গণহারে করোনা পরীক্ষার সিদ্ধান্ত বয়কটের আহ্বান জানানো হলেও পরীক্ষার জন্য নিজেদের নাম নিবন্ধন করেছেন শহরটির প্রায় 4,20,000 বাসিন্দা। বিস্তারিত নিবিড় আমিনের ডেস্ক রিপোর্টে। কোভিড-19-এর টানা দুদিন সর্বোচ্চ সংক্রমণে বিগত সব রেকর্ড ভেঙে দিল ভারত। গেল 24 ঘন্টায় দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ৭৯,৪০০ মানবদেহে।
প্রাণ হারিয়েছে 9 শতাধিক। তবে ব্যাপক সংক্রমণের মধ্যেও লকডাউন শিথিলের পথে হাঁটছে মোদি প্রশাসন। শিথিল হলেও 30 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সকল শিক্ষা প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রে গেল 24 ঘন্টায় প্রায় 34,000 সংক্রমণে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ছাড়িয়ে গেছে 61,73,000। মোট প্রাণহানি ছাড়িয়েছে 1,87,000। দেশটিতে ট্রায়ালে থাকা ভ্যাকসিনগুলো ট্রায়াল শেষ হবার আগেই জরুরি অনুমোদন দেয়া হতে পারে বলে জানিয়েছে মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন। ভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে একদিনে প্রাণহানির সংখ্যা নেমে এসেছে 300-র ঘরে। আক্রান্ত হয়েছে 15,000-এর বেশি। গেল জুলাইয়ের পর সর্বনিম্ন 73 জন সংক্রমণের ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায়। নিউজিল্যান্ডের অকল্যান্ডে করোনার বিধিনিষেধ শিথিল করে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ। ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাক্কার ভয়ে আতঙ্কের মধ্যে দিন পার করছে স্পেনের বাসিন্দারা। হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনের নেতা জোশুয়া অং গণহারে করোনা পরীক্ষা বয়কটের আহ্বান জানালেও বিনামূল্যে কোভিড-19 টেস্টের জন্য এরই মধ্যে নাম লিখিয়েছেন 4,20,000-এরও বেশি মানুষ। এদিকে নিজেদের করোনা টিকায় অনেক বেশি অ্যান্টিবডি তৈরির দাবি করছে ফরাসি ফার্মাসিউটিক্যাল কোম্পানি সানোফি। মার্কিন ও ব্রিটিশ কোম্পানির সঙ্গে যৌথভাবে তৈরি এ টিকার ট্রায়াল শুরু হবে আগামী মাসেই। নিবির আমিন, নিউজ 24। আবারও অবনতি হয়েছে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার। তার সেপটিক শক দেখা দিয়েছে বলে সোমবার স্বাস্থ্য বিবৃতিতে জানিয়েছে দিল্লির সেনা হাসপাতাল কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়, ফুসফুসে সংক্রমণের কারণে প্রণবের সেপটিক শক দেখা দিয়েছে এবং একটি বিশেষজ্ঞ চিকিৎসকদের দল তার পর্যবেক্ষণ করছেন। এখনও তিনি গভীর কোমায় ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। রোববার হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছিল, রক্তচাপ, পালস রেট ও হার্ট রেটের মতো রক্ত সঞ্চালন স্থিতিশীল রয়েছে প্রণবের। তবে সোমবার সকালে তার পরিস্থিতির আরও অবনতি হয়। সেই সাথে ফুসফুস সংক্রমণের জন্যও চিকিৎসা চলছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। গেল 10 আগস্ট থেকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি রয়েছেন প্রণব। লাদাখে চীন ও ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষের পর এবার দক্ষিণ চীন সাগরে একটি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে ভারত। দুই দেশের মধ্যে আলোচনা চলাকালে দিল্লির এমন পদক্ষেপে আপত্তি জানিয়েছে চীন। চীনা বাহিনী কৃত্রিম দ্বীপপুঞ্জ ও সামরিক উপস্থিতির মাধ্যমে 2009 সাল থেকে ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলোর উপস্থিতিতে আপত্তি জানিয়ে আসছে। ওই এলাকায় পিপলস লিবারেশন আর্মির নৌবাহিনী তার ভূখণ্ডের অংশ হিসেবে বেশিরভাগ জলসীমা দাবি করে আসছে এবং যে কোনো বাহিনীর উপস্থিতিতে আপত্তি জানায়। ভারতীয় যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগরে মোতায়েন করায় চীনা নৌবাহিনী আপত্তি জানিয়েছে। তারা বলছে, দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলার মধ্যেই এমন যুদ্ধজাহাজের উপস্থিতি বিরোধপূর্ণ। সময় হলো আরও একটি বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগতম, আপনারা দেখছেন দিনের সংবাদ। মাদারীপুরে এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাজিদ নামে এক ইতালি প্রবাসীর বিরুদ্ধে। এই ঘটনায় এরই মধ্যে হোটেলের ম্যানেজার সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, বাজিদের সঙ্গে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই শিক্ষার্থীর। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে রোববার দুপুরে এক আবাসিক হোটেলে নিয়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে বাজিদ। পরে বিয়ে করতে রাজি না হলে আত্মহত্যার চেষ্টা করে ওই শিক্ষার্থী। এরপর তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে হোটেল কর্তৃপক্ষ। এই ঘটনায় সোমবার সকালে মাদারীপুর সদর থানায় মামলা করে ওই শিক্ষার্থীর দাদি। করোনা মহামারীতে প্রায় 5 মাস বন্ধ থাকার পর দেশের পর্যটন কেন্দ্রগুলো একে একে খুলে দেওয়া হচ্ছে। গেল 17 আগস্ট থেকে কক্সবাজার সহ দেশের বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। প্রায় বন্দি জীবন ভেঙে এরই মধ্যে কক্সবাজার, কুয়াকাটা, বান্দরবান, খাগড়াছড়ি, চলনবিল, রাতারগুল, জাফলং সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। তবে সর্বত্রই স্বাস্থ্যবিধি মানতে অনীহা ছিল সেখানে। ব্যুরো প্রতিবেদক এবং জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট।
করোনা সংক্রমণের শঙ্কায় মার্চের শেষ দিকে বন্ধ করে দেওয়া হয় দেশের সব পর্যটন কেন্দ্র। তবে বিপুল জনগোষ্ঠীর আয় এবং শিল্প সংশ্লিষ্টদের দাবি পর্যালোচনায় গেল 1 জুলাই খুলে দেওয়া হয় কুয়াকাটা। ওই দিন থেকেই কুয়াকাটায় ভিড়তে শুরু করেন বিপুল পর্যটক। ঘরবন্দি জীবন ছেড়ে সাগরের সান্নিধ্যে আসেন ভয় উপেক্ষা করে। এরপরই নানা মহলে আলোচনা শুরু হয় কক্সবাজার সৈকত খুলে দেওয়া নিয়েও। এসবের পর চলতি মাসের 17 তারিখ খুলে যায় দেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্রটি। খোলা হয় হোটেল মোটেল। মাঝে বৈরী আবহাওয়ায় কয়েকদিন এই সৈকতে কম থাকে পর্যটকের ভিড়, তবে এখন ফিরছে তার পুরনো চেহারাতেই। একইভাবে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত খুলে দেওয়া হলে সেখানে উপচে পড়েন ভ্রমণপ্রিয়রা। দীর্ঘ সময় পর ঘরের বাইরে স্বজনদের নিয়ে ঘুরতে পেরে খুশি মানুষ। সিলেটে প্রশাসনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আগেই ঘুরতে বের হন ভ্রমণ পিপাসুরা। সংরক্ষিত বনাঞ্চল রাতারগুলে চলতি মাসের মাঝামাঝি থেকে ভিড় শুরু হয় পর্যটকদের। শুধু বড় পর্যটন কেন্দ্রই নয়, ভিড় বাড়ছে প্রত্যন্ত অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের স্পটগুলোতেও। নাটোরের বড়াই গ্রামে বিলে ঘুরে বেড়াচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। করোনা এখানে শুধু গণমাধ্যমের বিষয়। যারা বিদেশে যায় প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করার জন্য, তাদের প্রথমে নিজের এলাকাগুলো ঘুরে দেখা উচিত। ভিড় আছে সিরাজগঞ্জেও। গেল কোরবানির ঈদ থেকেই সিরাজগঞ্জের যমুনার তীরে শহর রক্ষা বাঁধে ভিড় বাড়ছে। এখনো ছুটি পেলেই মানুষ ছুটছেন সেই জায়গায়। বন্যায় উত্তরাঞ্চলে চরম ক্ষতির পরও এই ভিড় কমেনি। সবাই আছে আর সুন্দর বাতাস, পানি সামনে, একটা ন্যাচারাল পরিবেশ, এটা অবশ্যই ভালো লাগার একটা বিষয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদ শেষ করবো, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি জানালেন রেলমন্ত্রী। করোনাকালে অর্ধেক যাত্রী ও স্বাস্থ্যবিধি মেনে ট্রেন সচল রাখার ঘোষণা। স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ নিয়ে সিদ্ধান্ত এখনো পৌঁছেনি আইন মন্ত্রণালয়, জানালেন আইনমন্ত্রী। এনআইডি কার্ড জালিয়াতির দায়ে জেকেজির সাবরিনার বিরুদ্ধে নির্বাচন কমিশনের মামলা। পাপিয়া দম্পতির বিরুদ্ধে অস্ত্র মামলায় সাক্ষ্য গ্রহণ। 20 বছরে 1000 কোটি টাকার মালিক ফেরানি আফজাল। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া স্বাস্থ্য খাতের দুর্নীতি রোধ সম্ভব নয়, মত বিশেষজ্ঞদের। যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছেছে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সিআর দত্তের মরদেহ। কাল সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। বিশ্বে দৈনিক আক্রান্ত কিছুটা কমলেও ভারতে পরপর 2 দিন সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। দ্বিতীয় দফা সংক্রমণের আতঙ্কে স্পেনের নাগরিকরা। এবং বার্সার সঙ্গে বেড়েই চলছে মেসির দূরত্ব। প্রাক মৌসুম অনুশীলনেও যোগ দেননি আর্জেন্টাইন সুপারস্টার। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকা সবাইকে ধন্যবাদ।